শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের যে অধ্যায়টা পড়বো, সেই অধ্যায়টা হচ্ছে বাংলাদেশের জলবায়ু ও দুর্যোগ মোকাবিলা। যে অধ্যায়টা আমরা অনেক দিন ধরেই পড়ছি এবং আমরা গত ক্লাসে দেখেছি যে বাংলাদেশে কোন ধরনের প্রাকৃতিক দুর্যোগগুলো বেশি ঘটে থাকে। আমরা দেখেছি ঘূর্ণিঝড় ঘটে থাকে, বন্যা ঘটে থাকে। তাহলে এই যে দুর্যোগগুলো আমরা আগের ক্লাসে দেখেছি, এই ঘূর্ণিঝড়, বন্যা, এই দুর্যোগগুলো বাংলাদেশে হলে আমরা কিভাবে সেটা মোকাবিলা করব, বা এই ঘূর্ণিঝড় এবং বন্যার কবলে পড়লে আমরা কিভাবে সেটা থেকে বাঁচতে পারবো, সেই প্রতিহত করার বিষয়গুলো নিয়েই আজকের ক্লাসে আমরা আলোচনা করব। বরাবরের মতোই তোমাদের কোর্স ইনস্ট্রাক্টর হিসেবে আমি আছি ইরা রব্বানী, এবং আজকের ক্লাসে আমাদের আলোচ্য বিষয়গুলো হলো বন্যা এবং ঘূর্ণিঝড় মোকাবিলায় করণীয়, অর্থাৎ দুর্যোগ পূর্ব করণীয় এবং দুর্যোগকালীন করণীয় নিয়ে আজকের ক্লাসে আমরা পড়ব। বন্যা ও ঘূর্ণিঝড় মোকাবিলায় দুর্যোগ পূর্ব করণীয়। দুর্যোগ পূর্ব করণীয় কোনগুলো? প্রাকৃতিক দুর্যোগ যখন ঘটে সেটার পূর্ব প্রস্তুতিকে আমরা দুর্যোগ পূর্ব করণীয় বলবো, এবং যখন ওই দুর্যোগটা ঘটতে থাকে তখন আমরা যে কাজগুলো করব সেগুলোকে দুর্যোগকালীন করণীয় বলবো। তাহলে আমরা দুর্যোগ পূর্ব করণীয় হিসেবে এখানে দেখতে পাচ্ছি যে বন্যা ও ঘূর্ণিঝড় মোকাবেলায় দুর্যোগ পূর্ব করণীয়গুলো হচ্ছে যথাসম্ভব উঁচু জায়গায় বসত ভিটা, গোয়ালঘর ও হাঁস মুরগির ঘর তৈরি করতে হবে। অর্থাৎ যখন বন্যা এবং ঘূর্ণিঝড় হয় তখন কিন্তু দেখা যায় যে নিম্ন এলাকাগুলো বা সমতল এলাকাগুলো তলিয়ে যেতে পারে পানিতে। এই কারণে সবসময় বসত ভিটা, গোয়াল ঘর, হাঁস মুরগি, অর্থাৎ যেখানে কোনো জীবের বসবাস রয়েছে সেই জায়গাগুলো যথাসম্ভব উঁচু জায়গায় তৈরি করতে হবে, যাতে সেটা বন্যার পানিতে বা জলোচ্ছ্বাসের পানিতে ভেসে যেতে না পারে। নদী তীরবর্তী এলাকায় বেড়ি বাঁধের ভিতরে এবং সমুদ্র উপকূলীয় অঞ্চলে বেষ্টনীর ভিতরে বসত ভিটা তৈরি করতে হবে। এখন আমাদের যদি নদী তীরবর্তী এলাকায় বাসা বানাতে হয় বা বসত বাড়ি তৈরি করতে হয়, সেখানে বেড়ি বাঁধের ভিতরে তৈরি করতে হবে। অর্থাৎ একটা বাঁধ থাকে, যেই বাঁধটা এলাকায় বা লোকালয়ে পানি প্রবেশে বাধা দেয়, সেই বাঁধের ভিতরে, বেড়ি বাঁধের ভিতরে আমাদের সবসময় বসত বাড়ি তৈরি করতে হবে। এবং সমুদ্র উপকূলীয় অঞ্চলে যদি আমরা করি, সমুদ্র উপকূলীয় অঞ্চলে যে বেষ্টনী থাকে, ওই বেষ্টনীর ভিতরে আমাদের বাড়িটা তৈরি করতে হবে, যেখানে পানি না ঢুকতে পারে। বাড়ির চারপাশে বাঁশঝাড়, কলা গাছ, ঢোল কলমি, ধইঞ্চা ইত্যাদি গাছ লাগাতে হবে। এসব গাছ দেখা যায় কি বন্যার স্রোত অনেকটা প্রতিরোধ করতে পারে। তাহলে আমাদের বাড়ির আশেপাশে যদি আমরা বাঁশঝাড় অর্থাৎ বড় বড় গাছ লাগাই, সেখানে কিন্তু দেখা যাবে বাতাসের গতিটা কমে আসবে। গাছের মধ্যে বাড়ি খেয়ে বাতাসের গতি কমে যাবে। এ কারণে দেখা যাবে বাতাসে আমাদের ঘরের চাল উড়ে যাবে না, বা বাতাসে আমাদের ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হবে না। এই কারণে আমাদের বাঁশঝাড়, কলা গাছ, ঢোল কলমি এই ধরনের গাছ লাগাতে হবে, যেগুলো গাছ বন্যার স্রোতকে প্রতিরোধ করতে পারে, অথবা ঘূর্ণিঝড়ের সময় যে বাতাসের সৃষ্টি হয় ওই বাতাসের বেগটাকে কমিয়ে দিতে পারে। ঘরের ভিতরে উঁচু মাচা বা পাটাতন তৈরি করে তার উপর খাদ্যশস্য, বীজ ইত্যাদি সংরক্ষণ করতে হবে, যাতে করে ঘরে পানি ঢুকলেও এগুলো নষ্ট না হয়। তাহলে খাদ্য কিন্তু বেঁচে থাকার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমরা কিন্তু কখনোই খাদ্য ছাড়া বেঁচে থাকতে পারবো না। তাহলে আমাদের বসত বাড়িতে যদি কোনোভাবে পানি ঢুকে যায়, তখন দেখা যায় কি খাদ্যশস্য এগুলো নষ্ট হয়ে যাবে। আর এই কারণে আমাদের সবসময় যেটা করতে হবে, ঘরের ভিতরে উঁচু একটা মাচা তৈরি করে বা পাটাতন তৈরি করে সেটার উপর খাদ্যশস্য এবং বীজ ইত্যাদি সংরক্ষণ করতে হবে, যাতে করে আমাদের ঘরে যদি পানি ঢুকেও যায়, এই ধরনের খাদ্যশস্য বা বীজ অর্থাৎ গুরুত্বপূর্ণ জিনিসগুলো যাতে থাকে, যাতে এগুলো নষ্ট না হয়ে যায়। প্রতিটি পরিবারে দা, খুন্তি, কুড়াল, কোদাল, ঝুড়ি, নাইলনের দড়ি, বাঁশের চাটাই, টিনের ভাঙা টুকরা, আলগা চুলা, রেডিও, টর্চ লাইট ও ব্যাটারি জোগাড় করে রাখতে হবে। তাহলে এই যে এখানে আমরা যেই জিনিসগুলো দেখলাম, দা, খুন্তি, কুড়াল, কোদাল, ঝুড়ি, নাইলনের দড়ি, বাঁশের চাটাই, টিনের ভাঙা টুকরা, আলগা চুলা, রেডিও, টর্চ লাইট, ব্যাটারি, এই প্রত্যেকটা জিনিস কিন্তু একেবারে জীবন বাঁচানোর সক্ষমতা রয়েছে এগুলোর। এগুলো প্রত্যেকটা জিনিস আমাদের নিত্য ব্যবহার্য জিনিস, যেগুলো আসলে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে যদি আমরা দুর্যোগের কবলে পড়ি। এই কারণে এই প্রত্যেকটা জিনিস আমাদের সবসময় দরকার, প্রতিটি পরিবারে একটা করে জোগাড় করে রাখা। পুকুর পাড় উঁচু করতে হবে এবং টিউবওয়েল ও ল্যাট্রিন যতটা সম্ভব উঁচু স্থানে বসাতে হবে। প্রয়োজনে অতিরিক্ত পাইপ লাগিয়ে টিউবওয়েলের মুখ উঁচু করতে হবে। তাহলে টিউবওয়েল কোনগুলো? টিউবওয়েল থেকে আমরা খাবার পানি সংগ্রহ করে থাকি। তাহলে এই যে টিউবওয়েল, আমাদের টিউবওয়েল যদি কখনো বন্যার পানিতে বা ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাসে ডুবে যায়, সেগুলো কিন্তু আমরা কখনো ওই পানিটা ব্যবহার করতে পারবো না। সেই
পানিটা কিন্তু দূষিত হয়ে যাবে, সেই পানিটা খাবার যোগ্য থাকবে না বা লবণাক্ত পানিতে পরিণত হবে যদি সমুদ্রের আশেপাশের এলাকা হয়। এ কারণে সবসময় দরকারি টিউবওয়েল, ল্যাট্রিন যেই জায়গাগুলো আমরা প্রতিদিন ব্যবহার করে থাকি ওই রকম জায়গা যতটা সম্ভব উঁচু স্থানে বসাতে হবে, যাতে যদি পানি ঢুকেও যায় ওই উঁচু স্থান পর্যন্ত প্রবেশ না করতে পারে। শুকনা খাবার যেমন চিড়া, মুড়ি, খই, গুড় এবং প্রয়োজনীয় ওষুধপত্র, বিশেষ করে খাবার স্যালাইন ঘরে মজুত করতে হবে। দুর্যোগকালীন সময়ের জন্য কিছু পরিমাণ গোখাদ্যও সংরক্ষণ করতে হবে। এখন আমরা যদি দুর্যোগের কবলে পড়েই যাই, বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস এগুলোর কবলে পড়েই যাই, তখন দেখা যাবে কি আমাদের অনেক দিন কিন্তু বাজার করতে পারবো না, আমরা খাদ্য সংগ্রহ করতে বাইরে যেতে পারবো না। এই কারণে এরকম সিচুয়েশন যাতে না হয়, আমাদের যাতে না খেয়ে মরা না লাগে বা আমাদের যাতে না খেয়ে থাকা না লাগে, এ কারণে সবসময় বাসায় শুকনা খাবার মজুত করে রাখতে হবে। শুকনা খাবার কোনগুলো? যেগুলো অনেক দিন ধরে ঘরে রেখে দেওয়া যায়, যেগুলো ঘরে রেখে দিলে বা দীর্ঘদিনের জন্য রেখে দিলে পচে যায় না, যেমন চিড়া, মুড়ি, খই, গুড় এগুলো রাখতে হবে। এছাড়াও প্রয়োজনীয় ওষুধপত্র রাখতে হবে ঘরে, যাতে করে বাহিরে যাওয়ার প্রয়োজন না পড়ে এবং ঘরে যদি কারো অসুখ করে সেগুলো আমরা সারাতে পারি। বিশেষ করে খাবার স্যালাইন মজুদ রাখা খুবই গুরুত্বপূর্ণ, কারণ বন্যার পানি যখন ঘরে প্রবেশ করে তখন দেখা যায় কি পানিবাহিত বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হতে পারে, আমাশয়, ডায়রিয়া এই ধরনের রোগগুলো প্রচুর পরিমাণে দেখা যায়। আর এই কারণে খাবার স্যালাইন মজুদ রাখতে হবে। মানুষের খাবারের পাশাপাশি যেটা করতে হবে, আমরা যদি কোনো ধরনের পশু পালন করি পশুগুলোর জন্য খাদ্য সংরক্ষণ করতে হবে। পরিবারের প্রতিটি সদস্যকে সাঁতার শেখার ব্যাপারে উৎসাহী করতে হবে। এই যে বন্যায় যে পানি যখন চলে আসে আমাদের ঘরে, বা এমনও হতে পারে যে আমরা ডুবে যেতে পারি, অনেক সময় পানি, বন্যার পানিতে বা জলোচ্ছ্বাসের পানিতে অনেকে ডুবে যেতে পারে। এই ডুবে যাওয়া থেকে রক্ষা পেতে আমাদের যেটা করতে হবে, সাঁতার শিখতে হবে এবং পরিবারের প্রত্যেকটা সদস্যকে সাঁতার শেখাতে উৎসাহী করতে হবে। বন্যা বা জলোচ্ছ্বাসের মৌসুমের আগে বসতভিটা মেরামত, বিশেষ করে খুঁটি মজবুত করতে হবে। এখন আমরা যে বাড়িটায় থাকবো ওই বাড়িটা যত মজবুত ভাবে বানানো যায় ততই কিন্তু ভালো, কারণ বন্যা বা ঝড় জলোচ্ছ্বাস যদি আসে আমাদের ওই বাসাটায়, তখন কিন্তু দেখা যায় যে অনেক সময় ঝড় বা ঘূর্ণিঝড়ের কারণে ঘরের চাল উড়ে যায়, ঘরের খুঁটিগুলো নড়তে থাকে বা খুঁটিগুলো ভেঙে যায়, সেগুলোতে ফাটল ধরে। এ কারণে যখন বন্যা বা জলোচ্ছ্বাসের কোনো আশঙ্কা থাকে না, অর্থাৎ সেটার মৌসুম থাকে না, ওই সময়টার মধ্যে আমাদের উচিত আমাদের বসত ভিটা, অর্থাৎ আমাদের জমি এবং আমাদের বাড়ি, এগুলো বিশেষভাবে শক্ত করে মেরামত করা এবং খুঁটিগুলো আরো মজবুত করে তৈরি করা, যাতে করে যখন জলোচ্ছ্বাস বা বন্যার মৌসুমটা আসে তখন যাতে আমরা সেগুলোকে বাঁচাতে পারি। নিকটবর্তী আশ্রয় কেন্দ্রের খোঁজ রাখতে হবে। আশ্রয় কেন্দ্র কি? আশ্রয় কেন্দ্র হচ্ছে যখন কোনো ধরনের দুর্যোগ হয়, সেই দুর্যোগগুলো মোকাবেলার কারণে দেখা যায় কি সরকার থেকে বা বিভিন্ন ধরনের এনজিও থেকে কয়েকটা আশ্রয় কেন্দ্র স্থাপন করা হয়, যেগুলোতে মানুষজন আশ্রয় নিলে মানুষ সুরক্ষিত থাকতে পারে। তাহলে এগুলো আশ্রয় কেন্দ্র কোথায় স্থাপন করা হয়েছে বা এই আশ্রয় কেন্দ্রগুলো কোথায় আছে সেগুলোর খোঁজ রাখতে হবে। সঞ্চয়ের মনোভাব গড়ে তুলতে হবে। আমরা জানি যে যখন প্রাকৃতিক দুর্যোগ হয় তখন কিন্তু আমরা আমাদের স্বাভাবিক পেশা বা স্বাভাবিক জীবনযাত্রা চালিয়ে যেতে পারবো না, অর্থাৎ আমাদের পেশা ক্ষতিগ্রস্ত হবে। এ কারণে দেখা যেতে পারে আমাদের দীর্ঘদিন কিন্তু কোনো ধরনের আয় না থাকতে পারে। এ কারণে আমাদের যখন আয় থাকবে তখন আমাদেরকে একটা অংশ, ওই আয়ের একটা অংশ সঞ্চয় করতে হবে। সঞ্চয়ের মনোভাব থাকতে হবে নিজেদের মধ্যে, যাতে করে আমাদের যখন দুর্যোগ মোকাবিলা করতে হয় ওই সময় যাতে আমাদের টাকা পয়সার চিন্তা না করতে হয়। সতর্ক সংকেত ও তার ব্যাখ্যা সম্পর্কে জানতে হবে। আমরা জানি যে বিভিন্ন ধরনের দুর্যোগের সময় সরকারের তরফ থেকে সতর্ক সংকেত বাণী প্রচার করা হয়। 1 নম্বর বিপদ সংকেত, 2 নম্বর বিপদ সংকেত, 11 নম্বর বিপদ সংকেত, এরকম বিভিন্ন বিপদ সংকেত দেয়া হয়। এই যে সংকেতগুলো, এগুলো আসলে কোন সংকেত দিলে আমরা কি বুঝবো, এটার ব্যাখ্যা সম্পর্কে জেনে রাখতে হবে, যাতে করে আমরা ওই সংকেতটা বুঝি এবং ওই অনুযায়ী আমাদের পরবর্তী ধাপগুলো অনুযায়ী কাজ করি। এলাকায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে হবে। আমরা জানি যে বাংলাদেশের প্রতিটি এলাকায় কিন্তু অনেক ধরনের স্বেচ্ছাসেবকরা কাজ করে এবং তাদের দ্বারা গঠিত অনেক দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিও থাকে। তাহলে এই যে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিগুলো যে আছে আমাদের এলাকায়, এগুলোর সাথে খোঁজ খবর রাখতে হবে, যাতে করে আমরা পরবর্তীতে যখন দুর্যোগের কবলে পড়ি তখন আমরা স্বেচ্ছাসেবকদের থেকে সাহায্য গ্রহণ করতে পারি বা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি থেকে আমরা সাহায্য গ্রহণ করতে পারি। এ কারণে তাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখতে হবে। এলাকার ক্ষতিগ্রস্ত বাঁধ, রাস্তাঘাট, সেতু, কালভার্ট ইত্যাদি মেরামতের জন্য সামাজিকভাবে উদ্যোগী হতে হবে। তাহলে এই যে বাঁধ কি করে? বাঁধ হচ্ছে
নদীর পানিকে লোকালয়ে প্রবেশ থেকে বাধা দেয়। তাহলে এরকম বাঁধ, রাস্তাঘাট, সেতু, কালভার্ট ইত্যাদি যেগুলো হচ্ছে মানুষের জীবনযাত্রায় সাহায্য করে এবং মানুষের জীবনযাত্রাকে আরো সহজ করে, এগুলো মেরামতের জন্য সামাজিকভাবে আমাদের সবার উচিত উদ্যোগী হওয়া, যাতে করে পরবর্তীতে যদি বন্যা হয় বা পরবর্তীতে যদি আমরা ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসের কবলে পড়ি তখন যাতে আমাদের কম ক্ষয়ক্ষতি হয়। এই কারণে এগুলো মেরামতের জন্য সামাজিকভাবে সবাইকে উদ্যোগী হতে হবে। এলাকায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি, সামাজিক কমিটি, স্বেচ্ছাসেবকদের নিয়মিত সভা করে দুর্যোগ প্রতিরোধে করণীয় সম্পর্কে এলাকাবাসীকে সচেতন করতে হবে। এখন আমরা যতই নিজেরা সচেতন হই, একা সচেতন হয়ে কিন্তু আসলে দুর্যোগ প্রতিহত করা সম্ভব না। আমাদের পুরো এলাকা জুড়ে যারা দরিদ্র আছে, যারা আসলে কম শিক্ষিত মানুষ আছে, তাদেরকেও সচেতন করাটা আমাদেরই দায়িত্ব, যারা সচেতন মানুষ। তাহলে আমরা যেই জিনিসগুলো জানি সেগুলো তাদেরকে জানানো কিন্তু আমাদের দায়িত্ব। আমরা এখানে জীবন বাঁচাতে পারি তাদেরকে জ্ঞান প্রদানের মাধ্যমে। এই কারণে স্বেচ্ছাসেবকদের মাধ্যমে নিয়মিত সভা করে দুর্যোগ প্রতিরোধে কি কি করতে হয় বা কি কি করলে আমরা দুর্যোগ থেকে বাঁচতে পারবো এগুলো বিষয়ে সবাইকে সচেতন করতে হবে। বন্যা শুরু হলে নিয়মিতভাবে পানি বাড়া কমা পর্যবেক্ষণ কিংবা এ সম্পর্কে খোঁজ খবর রাখতে হবে। এখন বন্যা যখন শুরু হয় তখন কিন্তু বন্যা কিন্তু একবারে বেশি বেড়ে যায় না, পানি আস্তে আস্তে কিন্তু বাড়তে থাকে, বৃষ্টি হতে থাকে এবং নদীর পানিগুলো বাড়তে থাকে আস্তে আস্তে। তাহলে কোন পর্যায়ে আছে নদীর পানি বা বিপদ সীমার কতটুকু উপরে বা কতটুকু নিচে রয়েছে, এই জিনিসটা আমাদের সবার উচিত পর্যবেক্ষণ করা। আর যদি নিজে পর্যবেক্ষণ নাও করতে পারি, যারা পর্যবেক্ষণ করছে তাদের থেকে এটার খোঁজ খবর নিয়ে রাখতে হবে, যাতে করে আমরা ওই অনুযায়ী নিজেদের প্রস্তুতি গ্রহণ করতে পারি। বন্যার সময় প্রয়োজনীয় জিনিসপত্র পলিথিন বা পানিরোধক প্যাকেটে মুড়ে ঘরের চালের পাটাতনে রাখার ব্যবস্থা করতে হবে। তাহলে আমাদের বাসায়, প্রত্যেকের বাসায় কিন্তু এরকম অনেক জিনিস আছে যেগুলোতে পানি ঢুকে গেলে সমস্যা হয়, যেমন ইলেকট্রনিক জিনিসপত্র বা আরো অন্যান্য শস্য, খাদ্য শস্য, এরকম বিভিন্ন ধরনের জিনিস আছে যেগুলোতে পানি চলে আসলে আমাদের জিনিসগুলো নষ্ট হয়ে যায়। তাহলে এরকম যে জিনিসগুলো আছে সেগুলো আমাদের উচিত হবে আমরা প্লাস্টিক বা পলিথিনের প্যাকেটে মুড়ে, পানিরোধক প্যাকেটে মুড়ে ঘরের চালের পাটাতনে রেখে দিই, যাতে করে সেই পর্যন্ত পানিটা পৌঁছাতে না পারে এবং আমাদের জিনিসগুলো নষ্ট না হয়। গবাদি পশু ও হাঁস মুরগিগুলোকে উঁচু স্থানে সরিয়ে রাখতে হবে। আমরা মানুষের জীবন বাঁচানোর পাশাপাশি সবসময় চেষ্টা করতে হবে যে আমাদের যে গবাদি পশু বা গৃহপালিত পশু বা হাঁস মুরগি রয়েছে সেগুলোকেও আমরা বাঁচাতে পারি। আর সেগুলোকে বাঁচাতে হলে কি করতে হবে? সেগুলো তো অবশ্যই একা একা বাঁচতে পারবে না, সেগুলো একা একা দুর্যোগ মোকাবিলা করতে পারবে না। তাহলে আমাদেরকে তাদেরকে সাহায্য করতে হবে। এই যে গবাদি পশু এবং হাঁস মুরগি রয়েছে এগুলোকে যতটা সম্ভব উঁচু স্থানে সরিয়ে রাখতে হবে, যাতে করে পানিতে তাদের কোনো ক্ষতি না হয়। বন্যায় বাড়িঘর ডুবে গেলে নিকটস্থ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতে হবে। ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ক্ষেত্রে 1, 2, 3 ও 4 নম্বর সতর্ক সংকেত পর্যন্ত আশ্রয় কেন্দ্রে যাবার প্রয়োজন নেই। তাহলে এখানে আমরা দেখলাম যদি আমাদের বাড়িঘরে পানি ঢুকে বাড়িঘর ডুবেই যায় তখন তো আসলে আমাদের কিছু করার থাকবে না। তখন আমাদের যেটা করতে হবে, আমাদের একটা আশ্রয়ের জায়গা খুঁজতে হবে এবং আশ্রয়ের জায়গা হিসেবে আমরা প্রথমে যেটা খুঁজবো সেটা হচ্ছে একটা আশ্রয় কেন্দ্র। আমরা যদি দুর্যোগের আগে আশ্রয় কেন্দ্রে না যাই, দুর্যোগের আগে আশ্রয় কেন্দ্রে গেলে খুবই ভালো, কিন্তু যদি আমরা না যেতে পারি এবং আমাদের বাড়িঘর যদি ডুবে যায় তখন আমাদেরকে নিকটস্থ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতে হবে, যতদিন না পর্যন্ত আমাদের সবকিছু ঠিক হচ্ছে। আমরা যতদিন না পর্যন্ত একটা থাকার জায়গা করে নিতে পারছি ততদিন পর্যন্ত আমাদের আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতে হবে। এবং ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাসের ক্ষেত্রে যদি 1, 2, 3 বা 4 নম্বর সতর্ক সংকেত পর্যন্ত থাকে সেক্ষেত্রে দেখা যায় যে আশ্রয় কেন্দ্রে যাবার প্রয়োজন থাকে না, কারণ তখন হয়তো বা বাড়িঘর অতটা ক্ষতিগ্রস্ত নাও হতে পারে। কিন্তু যদি এই সতর্ক সংকেতটা আরো উপরের দিকে হয় বা আরো বেশি হয় তখন আমাদের অবশ্যই আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতে হবে। দুর্যোগে বিশুদ্ধ বা নিরাপদ পানি পান করতে হবে। যে টিউবওয়েলের মুখ পানিতে ডোবেনি এমন টিউবওয়েলের পানি পানের জন্য নিরাপদ। তাহলে বিশুদ্ধ পানি কিন্তু মানুষের বেঁচে থাকার জন্য অপরিহার্য, অর্থাৎ আমাদের সব সময় উচিত বিশুদ্ধ পানি পান করা। আর দুর্যোগের সময় যেটা দেখা যায় অনেক পানি থাকে, বন্যাতে অনেক পানি থাকে, কিন্তু ওই পানিটা আমাদের খাবারের যোগ্য পানি হয় না। খাবারের যোগ্য পানির জন্য আমাদের টিউবওয়েল ব্যবহার করতে হয় এবং এই পানিটা অর্থাৎ টিউবওয়েল যখন ডুবে যায় বন্যার পানিতে বা জলোচ্ছ্বাসের পানিতে তখন কিন্তু টিউবওয়েলের পানিটাও ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এই কারণে আমাদের সব সময় খেয়াল রাখতে হবে যে টিউবওয়েলটা পানিতে তলিয়ে গেছে কিনা বা টিউবওয়েলটা ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা। যদি ক্ষতিগ্রস্ত হয় এরকম টিউবওয়েলের পানি পান করা যাবে না, আমাদেরকে বিশুদ্ধ পানির খোঁজ করতে হবে এবং বিশুদ্ধ করে বা ফুটিয়ে আমাদেরকে পানিটা পান করতে হবে।
অসুস্থ, প্রতিবন্ধী, গর্ভবতী নারী ও বৃদ্ধদের প্রতি অধিক যত্নশীল হতে হবে। তাহলে যে কোনো দুর্যোগেই আমরা কি দেখি, আমরা দেখি বিভিন্ন ধরনের অসুস্থ মানুষ থাকেন, প্রতিবন্ধী মানুষ থাকেন, গর্ভবতী নারী থাকেন, বৃদ্ধ থাকেন, যাদের কিন্তু একটু এক্সট্রা সাহায্য প্রয়োজন হয়। আর এ কারণে আমাদের উচিত তাদেরকে যথাসম্ভব সাহায্য করা এবং তাদের প্রতি অধিক যত্নশীল হওয়া, যাতে করে আমরা তাদেরকেও বাঁচাতে পারি, তাদের জীবনযাত্রাটাও স্বাভাবিক করতে পারি। বন্যাকালীন সময়ে যাতায়াতের জন্য নৌকা না থাকলে কলা গাছের ভেলা তৈরি করে নিতে হবে। এখন বন্যাকালীন মানে কি? বন্যাকালীন সময়ে মানে হচ্ছে বন্যাটা হয়ে গেছে, তাহলে বন্যা যদি হয়ে যায় তার মানে আমাদের যে যাতায়াতের সড়ক পথ আছে সেগুলো পানিতে ডুবে গেছে। তাহলে এই যে যাতায়াতের ব্যবস্থাটা বিঘ্ন ঘটছে বা যাতায়াতের ব্যবস্থাটা ব্যাহত হচ্ছে, এইটার থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি? এটা থেকে পরিত্রাণ পাওয়ার প্রথম উপায় হচ্ছে আমাদেরকে নৌকা তৈরি করতে হবে। আর যদি নৌকা না থাকে, নৌকার বদলে আমরা নৌকার কাজ করে এরকম কিছু একটা তৈরি করব, যেমন কলা গাছের ভেলা এখানে দেয়া আছে। পরিবারের সকল সদস্যকে বিভিন্ন সংক্রামক রোগের টিকা নেওয়ার ব্যবস্থা করতে হবে। আমরা দেখি যে যখন দুর্যোগ হয় তখন বিভিন্ন সংক্রামক রোগ ছড়াতে পারে, যেমন ম্যালেরিয়া, ডেঙ্গু ইত্যাদি রোগ যদি ছড়িয়ে যায় তখন কিন্তু ওটাকে কন্ট্রোল করাটা অনেক কঠিন। এই কারণে আগে থেকে রোগের টিকা নেওয়ার ব্যবস্থা করতে হবে, যাতে করে সংক্রামক রোগগুলো ছড়াতে না পারে। আশ্রয় কেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করতে হবে, সামাজিকভাবে উদ্যোগী হতে হবে এটার জন্য। তাহলে আশ্রয় কেন্দ্রে যখন অবস্থান করা হয় সেখানে কিন্তু আমরা নানা রকমের মানুষের সাথে একসাথে হয়ে থাকি, অর্থাৎ ওই এলাকার আশ্রয় কেন্দ্রে যারা আশ্রয় নেয় তাদের সবার সাথে আমাদের একসাথে থাকতে হয়। সেখানে কারো যাতে নিরাপত্তা বিঘ্নিত না হয় এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে, সবার নিরাপত্তা আমাদের নিশ্চিত করতে হবে। আশ্রয় কেন্দ্রে ল্যাট্রিন ও পয় নিষ্কাশন ব্যবস্থা যাতে যথাযথ থাকে সে ব্যাপারে আমাদের সবার খেয়াল রাখতে হবে। অর্থাৎ ল্যাট্রিন এবং পয় নিষ্কাশন ব্যবস্থাটা কিন্তু যদি ঠিক মতো না থাকে তখন দেখা যাবে কি ওখানে মানব জীবনে বিপর্যয় নেমে আসতে পারে। এই কারণে আমাদের ল্যাট্রিন এবং পয় নিষ্কাশন ব্যবস্থাগুলো প্রপারলি হ্যান্ডেল করতে হবে বা ওগুলো সঠিকভাবে পরিচালনা করতে হবে। নিজের সুযোগ সুবিধাকে বড় করে না দেখে সবার প্রতি সহানুভূতিশীল হতে হবে। আমরা অনেক সময় দেখি যে পাবলিক টয়লেটগুলোতে কি হয়, পাবলিক টয়লেটগুলোতে অনেকে টয়লেট করে এসে কিন্তু ওগুলো পরিষ্কার করে না। তাহলে এই ধরনের মেন্টালিটি থাকা চলবে না, এই ধরনের মানসিকতা থাকা চলবে না। এই ধরনের মানসিকতা থাকলে আমরা অপরের সাহায্য করতে পারবো না, অপররা আমাদের সাহায্য করবে না। এই কারণে নিজের সুযোগ সুবিধাকেই শুধুমাত্র বড় করে দেখলে চলবে না, অন্যদের যাতে কোনোভাবে কষ্ট না হয় সেটার দিকেও খেয়াল রাখতে হবে। অর্থাৎ আমাদের সবার সহানুভূতিশীল হতে হবে। তাহলে আজকের ক্লাসে আমরা পড়লাম যে কিভাবে বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস এই ধরনের দুর্যোগগুলো মোকাবিলা করা যায় এবং দুর্যোগ পূর্বকালীন এবং দুর্যোগকালীন করণীয়গুলো আমাদের কি কি এগুলো নিয়ে আমরা পড়লাম। তাহলে পরবর্তী ক্লাসে আমরা বাংলাদেশের অন্যান্য দুর্যোগ নিয়ে আরো বিস্তারিত জানবো। আজকের ক্লাসটা মনোযোগ দিয়ে করার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবে।